বলো, মনটা যে কেমন বিষণ্ণ হয়ে যাচ্ছে। মন খারাপ করে কি হবে? আমাদের মতো লোকের কপালে তো এটাই লেখা আছে। কিন্তু দাদা, কেউ কি চেষ্টাও করে না বলো? যদি একটু সাহস করি। সাহস দিয়ে পেট ভরে না রে ভাই, বাস্তবটা মেনে নে। জলেই জীবন, মাছেই আহার। দাদা, ওখানে নদীর মধ্যে কি যেন একটা ভেসে আসছে না? হ্যাঁ রে, একেবারে সাদা কিছু একটা। দাদা, ওটা তো একটা হাঁস, কিন্তু অদ্ভুত, একেবারে আমাদের দিকে আসছে। নদীতে হাঁস থাকবে সেটাই তো স্বাভাবিক, ভাবছিস কেন অত? না দাদা, ওর অবস্থা দেখেছ? ডানা ভেজা, শরীর কাঁপছে, নিশ্চয়ই শিয়ালের তাড়া করেছে। তাহলে কি করবি তুই? বাড়ি নিয়ে গিয়ে পুষ। হ্যাঁ, অন্তত চেষ্টা করতে পারি। একটা প্রাণ বাঁচানো কি পাপ? ওরে, এভাবে ভাবলে তো ঘরে খাবার ফুরিয়ে যাবে। হাঁসের মাংস তো খাস্তা হয়। দাদা, সব কিছুতেই খাওয়ার চিন্তা আসে কেন? ও আমাদের দয়া চাইছে। আচ্ছা ঠিক আছে, একবার বাড়ি নিয়ে চল তো, দেখি ও বাঁচে কিনা। ধন্যবাদ দাদা, ওর ডানা শুকিয়ে গেলে আবার উড়তে পারবে। হয়তো আমাদের মতোই কেউ তাকে ভালোবেসে অপেক্ষা করছে দূরে কোথাও। কি হলো? এত দেরি করলে কেন? রোজ তো এত দেরি হয় না। আর বলো না, ভাবছি কাল থেকে নন্টুকে না নিয়েই নদীতে যাব। ওর উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হয়ে যাচ্ছে। আবার কি করল নন্টু? ঝগড়া করল তোমার সাথে? না গো, ঝগড়া নয়। নন্টুর তো নাকি খুব মায়া, সবার জন্য প্রাণ কাঁদে ওর। আজকে কার জন্য কাঁদল আবার? নদীতে একটা হাঁস ভাসছিল, শিয়াল তাড়া করেছিল। ওর চোখে জল দেখে ও একদম বাড়ি নিয়ে চলে এলো। তার মানে একটা হাঁস পেয়েছে? হ্যাঁ, একটা হাঁস। তুমি তো তখন ওর সাথে ছিলে, তাহলে হাঁসটা তুমি নিলে না কেন? আরে না রে গিন্নি, আমি তো ইচ্ছে করেই নিইনি, ভাবলাম ওর ইচ্ছায় যা হয় হোক। তুমি একেবারেই মূর্খ হয়ে গেছ। একটা হাঁস পেলে আজ রাতেই রান্নায় হাঁসের মাংস খেতে পারতাম। এ আবার কি বললে? হাঁসটা অসুস্থ ছিল গো। অসুস্থ না সুস্থ তাতে কি, আমাদের ঘরে তো আর হাঁস এসে পড়ে না। ওর চোখের দিকে তাকিয়ে দেখলে তুইও কিছু বলতি না, মনে হচ্ছিল যেন আমাদের কাছেই সাহায্য চাইছে। আচ্ছা ঠিক আছে, দেখি ওটা সুস্থ হলে কি করে। তবে যদি ডিম দেয়, মনে রেখো আমি আগে খাব। ঠিক আছে গো গিন্নি, কথা দিলাম। হে ছেলে, তোমার মনটা যে কতটা ভালো সেটা আমি বুঝতে পেরেছি। আমি তো এমন একজনেরই খোঁজে ছিলাম বহুদিন ধরে। কে কে কথা বলছে? এই ঘরে তো আমি ছাড়া আর কেউ নেই। তাহলে এত রাতে কে বললে? আমি বলছি গো, এদিকে একটু তাকাও। কোথাও তো কাউকে দেখছি না। ভুটটুত নাকি? ওরে মূর্খ, আমি হাঁস, আমি কথা বলছি। হাঁস কথা বলে? এটা তো শুনেও অবাক লাগছে। অবাক হতেই হবে, কারণ আমি সাধারণ হাঁস নই, আমি এক জাদুর হাঁস। এরকম কথা তো জীবনে শুনিনি। হাঁস যদি কথা বলে, তাহলে আর কি না হতে পারে? যেমন আমি এখন বলছি তেমন করেই কথা বলতে পারি। আমি অলৌকিক। সত্যি বলো তো, তুমি আসলে কে? এমন হাঁস তো কখনো চোখে পড়েনি। আমি সাধারণ হাঁস নই, আমি আশীর্বাদধারী এক জাদুর হাঁস। জাদুর হাঁস? বাহ, এ তো অদ্ভুত ব্যাপার। তোমার কি কি জাদু আছে? হ্যাঁ, আমার কাছে যে সৎমনে কিছু চায় সেটা পায়, কিন্তু কেউ যদি লোভে পড়ে খারাপ কিছু চায়, তার ফল খুবই খারাপ হয়। আমি এখনো বুঝে উঠতে পারছি না, এটা স্বপ্ন নাকি বাস্তব। না না, এটা একেবারেই বাস্তব, স্বপ্ন নয়। আমি কি চাইব? তোমার দরকার যা মন থেকে বলো। তাহলে আমাকে একটা মজবুত নতুন জাল দাও, যাতে আমি ভালোভাবে মাছ ধরে সংসার চালাতে পারি। ঠিক আছে, এই নাও তোমার নতুন জাল। কিরে নন্টু, এইভাবে লাফাতে লাফাতে কোথায় যাচ্ছিস? তোর মুখের হাসি দেখে তো মনে হচ্ছে আকাশে উড়ছিস। তাহলে খুশি হব না? একটা এমন ঘটনা ঘটেছে যা আমি নিজেও বিশ্বাস করতে পারছি না। ঘটনা আবার কিসের? বল তো শুনি। গতকাল বিকেলে মন্টু দাদা আর আমি যখন নদীতে মাছ ধরছিলাম,
তখন হঠাৎ একটা হাঁস পেয়ে গেলাম। হাঁস? সেটা আবার কিভাবে পেলি? একটা অসুস্থ হাঁস ভেসে আসছিল জলের ওপরে। আমি দেখে সেটাকে বাড়ি নিয়ে এলাম। তারপর? তারপর যা হলো সেটা তুমি বিশ্বাসই করবে না। হাঁসটা কথা বলতে পারে। আরে ধুর, হাঁস কি কোনোদিন কথা বলতে পারে? আমি মিথ্যে বলছি না, ওটা জাদুর হাঁস। আমার সঙ্গে কথা বলেছে আর আমাকে একেবারে নতুন একটা মাছ ধরার জালও দিয়েছে। এইসব গপ্প আমি বিশ্বাস করব? বিশ্বাস করো বা না করো, আমি তোমাকে হাঁসটার সঙ্গে পরিচয় করিয়ে দেব, তখন বুঝবে। যতক্ষণ না নিজের কানে শুনছি আমি একটাও কথা বিশ্বাস করব না। ঠিক আছে, আমি কথা বলিয়ে দেব। এখন আমি যাই, মন্টুদার সঙ্গে কিছু কথা আছে। বুঝেছি, হাঁসের কাহিনী নিশ্চয়ই বলবি ওকে। তুমি ঠিক ধরেছ। যাও যাও, কিন্তু একদিন আমায় ও হাঁসটার সামনে নিয়ে যাস। এই নন্টু, সকাল সকাল আমার বাড়ির সামনে কি করছিস রে? আমাদের তো বিকেলে মাছ ধরতে যাওয়ার কথা ছিল, তাই না? দাদা মাছ ধরার কথা বলতে আসেনি, আমি এসেছি একদম অন্য এক ব্যাপার নিয়ে। অন্য ব্যাপার? আবার কি কাণ্ড করলি? মনে আছে তো, গতকাল একটা হাঁস পেয়েছিলাম? অবশ্যই মনে আছে। কি হয়েছে? হাঁসটা পালিয়ে গেল নাকি? আরে না না, পালানো তো দূরের কথা, অদ্ভুত। তাহলে বেশি ঘুরপাক না খেয়ে সোজা কথা বল। বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু হাঁসটা কথা বলে। কি? ভালো করে ভেবেচিন্তে বলছিস তো? একদম সত্যি বলছি, শুধু কথা বলেই থেমে থাকেনি, ও আমাকে একটা জাল উপহার দিয়েছে। এইসব ফালতু কথা শুনে মাথা ঘুরছে রে। আমিও তো প্রথমে অবাক হয়ে গেছিলাম, কিন্তু পরে বুঝলাম। ঠিকঠাক বলছিস তো? আমি বিকেলে তোমাকে সেই জালটা দেখাবো, তখন বুঝতে পারবে। যদি তোর কথা সত্যি হয় তাহলে ব্যাপারটা বেশ গোলমেলে। এমন হাঁস এলো কোথা থেকে? কে জানে দাদা, কিন্তু যেখান থেকেই আসুক, আমি তো উপকারই পেয়েছি। ঠিক আছে, এখন তুই বাড়ি যা, বিকেলে দেখা হবে। দেখো, আমি এখনো কিছুই বিশ্বাস করতে পারছি না। এমন জিনিস তো কখনো শুনিনি। তুমি কি এরকম কিছু আগে কখনো শুনেছ? আমিও তো প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু দুনিয়ায় এমন অনেক কিছু ঘটে যা সাধারণ চোখে ধরা পড়ে না। যতক্ষণ না আমি নিজের চোখে হাঁসটাকে দেখছি, ততক্ষণ বিশ্বাস করব না। আরে, হাঁসটা যে জালটা নন্টুকে দিয়েছে, সেটা দিয়ে আজকে আমরা বেশ অনেক মাছ ধরেছি। নন্টু একটুও মিথ্যে বলেনি। তার মানে বলতে চাও, ওই হাঁসটা আসলেই জাদুকরি হাঁস? হ্যাঁ, ওই হাঁসের কাছে যেটা চায় সে ঠিক সেটাই দিয়ে দেয়। তাহলে নন্টুকে বলো না হাঁসটা আমাদের বাড়িতে এনে দিতে। সে কিছুতেই দেবে না। হাঁসটা এখন ওর সবচেয়ে বড় সম্পদ। তাহলে কি বসে দেখব ও আমাদের আগে বড়লোক হয়ে যাবে? আমি তো হাঁসটা যে কোনো মূল্যে চাই। একটা উপায় আছে। আমরা যদি আজ রাতেই হাঁসটা চুরি করে নিয়ে আসি? হ্যাঁ, ঠিক বলেছ। আজ রাতেই কাজটা সারতে হবে। দেরি করলে লাভের সবটা নন্টু নিয়ে যাবে। তোমরা আমাকে চুরি করে নিয়ে এসেছো কেন? আমাকে আমার মালিকের কাছে দিয়েছো। কে তোর মালিক? আজ থেকে আমি তোর মালিক। আমাকেই মালিক হিসেবে জানবি তুই। আমার মালিক হওয়ার যোগ্যতা তোমার নেই। তুমি মোটেও ভালো মানুষ নও। তোমার বিপদ হবে, ঘোর বিপদ। চুপ কর তুই, তোকে আমরা জ্ঞান শোনার জন্য আনিনি। আমাকে ছেড়ে দাও করছি। তোকে তো ছেড়ে দিলে চলবে না রে। তোর থেকে আমরা অনেক ভালো টাকা পয়সা নিয়ে বড় লোক হয়ে যাব রে। আমি তোমাদেরকে বারবার করে বারণ করছি, এমনটা করলে তোমরা বিপদে পড়বে। আমার কথা মিলিয়ে নিও। ওগো, এই হাঁসটা বড্ড কথা বলছে, ওর মুখটা একটু বন্ধ করে দাও তো। আমার মুখ বন্ধ করলেও তোমাদের বিপদ তোমরা ঠেকাতে পারবে না। তোমরা বিপদে পড়বেই পড়বে। চুপ কর। আজ থেকে আমি তোর মালিক। আমি যা বলবো তোকে তাই শুনতে হবে। এখন আমাদেরকে অনেক টাকা পয়সা দে, জলদি দে। আমি বারণ করছি, কিন্তু তুমি আমার মালিক। তুমি আমার কাছে যা চাইবে তাই আমাকে দিতে হবে। তোমরা ভুল করছো, ভুল পথে যাচ্ছ। এমনটা করা উচিত নয়। তুই চুপ কর, তুই একদম বকবক করবি না। তোর কাজ হলো আমাদেরকে শুধু টাকা পয়সা দেওয়া। ঠিক আছে, এত করে বলার পরেও যখন তোমরা শুনলে না, সময় এলে ঠিকই টের পাবে। কি হলো নন্টু? তুই এত কান্না করছিস কেন? বল, কি হয়েছে? কি আর বলবো, দুঃখের কথা। কার যে লোভ ছিল হাঁসটার ওপর। কি হলো?
হাঁসটা পালিয়ে গেছে নাকি? আরে না, পালিয়ে যায়নি। কি হয়েছে খুলে বল, না হলে বুঝব কি করে? আমার কপাল পুড়েছে। যে হাঁসটাকে আমি এত ভালোবাসতাম সেটি চুরি হয়ে গেছে। কি করে চুরি হলো? হাঁস আবার কেউ চুরি করে নাকি? ওই হাঁসের কথা তো কেউ জানে না। আমি তো এই হাসির কথা শুধু তোমাদেরকে বলেছিলাম, তাছাড়া তো আর কেউ জানে না। তার মানে তোর হাঁসটা আমি চুরি করেছি? আরে না রে দাদা, আমি তোকে বিশ্বাস করি। ঠিক আছে, তুই আর আমি মিলে হাঁসটা খুঁজে দেখব। তুই এখন বাড়ি যা, বিকেলে দেখা করব। ঠিক আছে দাদা, আমি তাহলে বাড়ি যাই। আরে বৌমা, আজ তোকে একেবারে আলাদা লাগছে রে। এমন ঝলমলে হয়ে উঠলি কি করে? ও মা, চোখে তো দেখি ঠিকই আছে তোমার। আজ নতুন গয়না পরেছি তো, সেই জন্যেই আলাদা লাগছে। তা বলিস কি? এত সুন্দর গয়না কোথা থেকে পেলি বলতো? তোমার মন্টু দিয়েছে মা, বলল আমার জন্য একটু খুশি আনতে চায়। আরে ধুর, ওর মতো দিনমজুর ছেলের পক্ষে এত দামি গয়না কেনা সম্ভব? সত্যি বলিস, কি ব্যাপার? আচ্ছা মা, সব যখন বুঝেই গেছ তখন লুকিয়ে লাভ নেই। শোনো তবে, সব খুলে বলি। বল বল রে, কেমন করে গয়না এলো? তুমি নিশ্চয়ই মন্টুর সেই হাসির কথা শুনেছ? শুনেছি বটে, মন্টু তো খুব গোপনে আমায় বলেছিল হাঁস নাকি সোনা দেয়। কিন্তু আমি তখন ভাবছিলাম, এমন জিনিস কি আসলেই সম্ভব? মা, একদম সত্যি। মন্টু সেই হাঁসটা আমাদের দিয়েছিল, আর হাঁসটার কাছে যা চায় তাই দেয়। হায় রে, সত্যি? হ্যাঁ মা, এবার ভাবছি পুরনো কুড়ে ঘরটা ভেঙে নতুন পাকা ঘর বানাবো। আরে বাপরে, তাহলে তো এখন তোমাদের আর কষ্ট থাকবে না। কিন্তু একটা কথা বলি মা, মন্টু আমাকে সাবধান করে বলেছিল, যদি কেউ লোভ করে হাঁসকে ব্যবহার করে তাহলে নাকি অমঙ্গল হয়। মা, আমরা কি আর লোভ করছি? শুধু ভালো করে বাঁচার চেষ্টা করছি। তোর ছেলেকে বলেছি আর মাছ ধরতে হবে না। ওরে মা, যদি সব ঠিকঠাক থাকে তাহলে তো তোর মতো বৌমা প্রতিটা ঘরেই থাকা উচিত। তুমি এসো না একদিন আমাদের নতুন ঘরে, তোমার জন্য বিশেষ রান্না করব। অবশ্যই আসবো রে মা। ওগো, আমরা যে চোখ খুলতে পারছি না, এই কি অজানা ব্যাধিতে ধরল? শরীরটা যেন দিন দিন নিস্তেজ হয়ে যাচ্ছে। আমরা কি আর কোনোদিন ভালো হতে পারব না? কে জানে গিন্নি, ডাক্তার, কবিরাজ, ওঝা কাউকে বাদ রাখিনি। সব চেষ্টা করেও কেউ বুঝতেই পারছে না রোগটা কি। আমরা যেন ছায়া হয়ে গেছি। আমার মনে হচ্ছে ওই হাঁসের কথাগুলোই সত্যি হয়ে গেল। ও বারবার সাবধান করেছিল, আর আমরা তার কথার মূল্য দিইনি। আমরা তো হাঁসটাকে খারাপ কাজে ব্যবহার করিনি, কেবল একটু সচ্ছল হতে চেয়েছিলাম। কিন্তু আমরা লোভ করেছিলাম। চুরি করে এনে যে সুখের আশা করেছিলাম, সেটা কি ঠিক ছিল? আমাদের কাজটাই তো ছিল ভুল। লোভ থেকেই শুরু, আর লোভই এখন আমাদের শাস্তি দিচ্ছে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিক বলেছ। হাঁসটা তো পরিষ্কারভাবে বলেছিল, তাকে জোর করে ধরে রাখলে বিপদ আসবেই। আমরাই শুনিনি। তাহলে এখন উপায় কি? এই দুঃখের দিন শেষ হবে কিভাবে? জানি না, সত্যি বলছি, জানি না কে আমাদের এই দুর্ভোগ থেকে উদ্ধার করবে। একটা কথা ভাবছি, যদি হাঁসটাকে আমরা অন্য কারো হাতে তুলে দিই, হয়তো তাহলে এই অভিশাপ কেটে যাবে। কিন্তু আমাদের দুর্দশা দেখে কি কেউ হাঁসটাকে নিতে চাইবে? এখন তো সবাই জানে আমাদের এই অবস্থার জন্য ওটাই দায়ী। তবে কি এইভাবেই আমাদের জীবনটা শেষ হবে? আমরা কি কোনোদিনও সুস্থ হয়ে স্বাভাবিক হতে পারব না? জানি না গিন্নি, আমরা যা করেছি তার জন্য এই শাস্তি আমাদের প্রাপ্য। শুধু জানি, এই পাপের বোঝা বইতে বইতে হয়তো আমরা একদিন শেষ হয়ে যাব। আমাদের উচিত ছিল হাঁসের সতর্ক বার্তাকে সম্মান করা। কিন্তু আমরা তো লোভের ঘরে সব ভুলে গিয়েছিলাম। সেই লোভই আমাদের চোখে পর্দা ফেলেছিল। এখন আমাদের কিছুই করার নেই। কে রে তোরা, এখন কেমন আছিস? আগের থেকে একটু সুস্থ লাগছে কি? না গো, শরীর তো ধ্বংস হয়ে যাচ্ছে। মনেও হয় না আর কোনোদিন এই দুঃখ কেটে যাবে। তোমার কাছে একটা অনুরোধ, শেষ অনুরোধ। হ্যাঁ গো, আমরা আর পারছি না। একটা উপকার করো আমাদের উপর। বল, কি করতে হবে আমাকে? হাঁসটা যেটা এখনো আমাদের কাছে আছে, তুমি যদি ওটাকে নিয়ে যাও, তুমি চাইলে ওটা দিয়ে অনেক ভালো কিছু করতে পারবে।
আমাদের জন্য এটা অভিশাপ হয়ে গেছে। ভেবেছিস আমি কিছুই বুঝি না? নন্টু তো আমাকে আগেই জানিয়েছিল সবকিছু। ও হাঁসটা ছিল আশীর্বাদ, কিন্তু তোরা লোভ করে তা অভিশাপে পরিণত করেছিস। তোদের সংসার তো ভালোই চলছিল, কিন্তু তোদের লোভ, সেই লোভই আজ তোদের ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। তোরা সাবধান হতেই পারতি। আমরা ভুল করেছি, আমরা স্বীকার করছি। এখন কেবল জীবনটা রক্ষা করার আকুতি নিয়ে এসেছি তোমার কাছে। আমরা ক্ষমা চাই। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, যদি বাঁচি লোভের ধারে কাছেও যাব না। তোদের চোখে অনুশোচনার জল দেখছি। মানুষ ভুল করতেই পারে, কিন্তু ক্ষমা তখনই প্রাপ্য হয় যখন মন থেকে সংশোধন আসে। ঠিক আছে, আমি চেষ্টা করব। তবে মনে রাখিস, হাঁসকে ফিরিয়ে দিতে হবে ওর প্রকৃত জায়গায়, আর তোদের হৃদয় থেকে সব লোভ মুছে ফেলতে হবে। করব। এবার আমরা সত্যিই বদলে যাব। ঠিক আছে, আমি এখন আসি। কি রে নন্টু, কতদিন তোর দেখা নেই? কোথায় ছিলি রে এতদিন? ওফ দাদি, মনটাই ভেঙে গেছে। যেই হাঁসটাকে আমি সন্তান সমান আদর করতাম, সেটা চুরি হয়ে গেছে। চুরি? এটা তুই কাকে বলছিস রে? আমি তো শুনেছি মন্টু আর বৌমা তোদের বাড়ির হাঁসটাই নিজেদের বলে ঘুরে বেড়াচ্ছে। কি বলছো তুমি? আমি তো ওদের কাউকে হাঁস দেইনি। কিন্তু ওরা তো সবাইকে বলছে তুই নাকি স্বেচ্ছায় হাঁসটা ওদের দিয়ে দিয়েছিস। না দাদি, সেটা একদমই সত্যি না। তাহলে তো আমার সন্দেহটাই ঠিক, মন্টু দাদাই আমার হাঁস চুরি করেছে। শুনে তো আমিও তাই ভাবছি রে। যাকে ভাইয়ের মতো বিশ্বাস করলি, সেই তোর পেছন থেকে ছুরি মারল। আমি ভাবতেই পারিনি দাদা এমন কাজ করতে পারে। আমি তো ওকে চোখ বুজে বিশ্বাস করতাম। সব লোভের খেলা রে বাবা। হাঁসটা তো ছিল আশীর্বাদ, কিন্তু লোভ করলে সেটা অভিশাপে পরিণত হয়। সত্যিই তো, আমি আগে থেকেই বলেছিলাম, এই হাঁস দিয়ে খারাপ কিছু করলে তার ফল ভালো হবে না। হ্যাঁ রে, ফল তো পাচ্ছে। মন্টু আর বৌমা এখন এমন এক রহস্যময় রোগে ভুগছে যেটার কোনো চিকিৎসা নেই। ও মা, তাহলে তো ওদের রক্ষা করা উচিত। দোষ যা হোক, তারা তো এখন কষ্ট পাচ্ছে। তুই এখনও এত ভালো? যাদের তুই ভাইয়ের মতো বিশ্বাস করেছিলি, তারাই তো তোকে ঠকিয়েছে। জানি দাদি, কিন্তু প্রতিশোধ নয়, আমি শান্তি চাই। যদি আমি ক্ষমা না করতে পারি, তবে আমি আর ওদের মাঝে কী বা পার্থক্য থাকবে? ঠিক বলেছিস রে নন্টু, তোর এই মনটাই তোর আসল শক্তি। আমি চেষ্টা করব যাতে ওদের রক্ষা হয়। আমি হাঁসটা ফিরিয়ে আনব, আর মন্টু আর স্ত্রীকে ক্ষমা করব। এটুকুই আমার শান্তি। দাদা, ওই দাদা! নন্টু, তুই? আয় রে আয়, তোকে খুঁজেই তো মরছিলাম। কোথায় ছিলি এতদিন? ব্যস্ত ছিলাম, কিন্তু মন থেকে তোদের কখনো দূরে যায়নি। তুই এসেছিস, খুব ভালো করেছিস। নন্টু, তোর হাঁসটা এখনও আমার কাছেই আছে, তুই নিয়ে যা। আমরা আর রাখতে চাই না। আমি তোকে ভাইয়ের মতো ভালোবেসেছিলাম দাদা, আর তুই আমার বিশ্বাস ভেঙে চুরি করলি। ক্ষমা করে দে ভাই, লোভ আমাদের অন্ধ করেছিল। আজ বুঝতে পারছি, সেই লোভই আমাদের সর্বনাশ করেছে। আমরা আর কখনোই এমন করব না। আমার হাঁস কোথায়? ওই ঘরের কোণে খাঁচাটা ঢেকে রেখেছিলাম। যা, ওকে নিয়ে আয়। আমি তো আগেই বলেছিলাম, জোর করে আমাকে আটকে রাখলে বিপদ হবে, কিন্তু তোমরা তো শোনোনি। তুমি ঠিক বলেছিলে, কিন্তু এখন দেখো, ওরা ওদের ভুল বুঝেছে, ওরা অনুতপ্ত। এবার ওদের ক্ষমা করে দাও হাঁস। তুমি বলছো বলেই বিশ্বাস করলাম, তবে মনে রাখবে, আর যদি কখনো লোভ করো, তার পরিণতি হবে ভয়াবহ। আমরা প্রতিজ্ঞা করছি, আর কোনোদিন লোভ করব না, এই জীবনে আর নয়। ঠিক আছে, আমি তোমাদের অভিশাপ তুলে নিচ্ছি। আমার যন্ত্রণা চলে গেছে, আমি সুস্থ। সত্যি বলতে কি, আমি যেন আবার বেঁচে উঠেছি। আমার শরীরটা হালকা লাগছে, এই যেন নতুন জীবন। নন্টু, তোদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আমাদের বাঁচিয়ে দিলে ভাই। আর কখনো লোভ করো না দাদা, না হলে আবার সব হারাবে। আমি এখন হাঁসটাকে তার প্রকৃত জায়গায় ফিরিয়ে দিচ্ছি। আমি যেতে চাই না,
তুমি আমার সত্যিকারের মালিক। তোমার মন ভালো। তুমি ভালো মানুষ। এই গ্রাম তোমার জন্য নয়। এখানে থেকে তুমি বারবার মানুষের লোভের শিকার হবে। ফিরে যাও, যেখানে তোমার মুক্তি আছে। তুমি বলো, তুমি কি আমার কথা মাঝে মাঝে মনে রাখবে? তোমার কথা আমি ভুলব না। মাঝে মধ্যে যদি আসো, খুব ভালো লাগবে। আমি চললাম। যাওয়ার আগে কিছু চাইবে? আমার কিছু চাওয়ার নেই। তুমি আমার দাদা বৌদিকে সুস্থ করেছ, সেটাই আমার সব পাওয়া। তুমি সত্যিই মহান হৃদয়ের মানুষ। আমি আশীর্বাদ দিচ্ছি, তোমার জীবনে যেন সবসময় সৎ পথ থাকে, শান্তি থাকে। বুক ধড়পড় করছে। এই ঝড়ের শব্দ, এই নদীর গর্জন, আমার তো খুব ভয় করছে। চলো, দেরি না করে বাইরে বেরিয়ে যাই। এই ঘর যদি হঠাৎ ভেঙে পড়ে, তাহলে তো আমরা বাঁচব না। ভয় পেও না গিন্নি, ভরসা রাখো। যত বড়ই ঝড় হোক, কিছুই হবে না। কিন্তু এই ঘরের দিকে একবার ভালো করে তাকাও তো। দেয়ালে ফাটল ধরেছে, মাটির নিচে পানি ঢুকছে। আমি ঠিক বুঝতে পারছি, ঘরটা বেশিক্ষণ টিকবে না। তুমি যা বলছ তা মিথ্যে নয়, কিন্তু এখন রাত। এই অন্ধকারে কোথায় যাব বলো? কাল সকালে আলো হলে আমরা নতুন জায়গায় যাব। না, কাল সকাল পর্যন্ত সময় নেই আমাদের হাতে। নদী যেন আরও কাছে চলে এসেছে। এখনই বের হতে না পারলে ঘরের সঙ্গে আমরাও ডুবে যাব। তুমি অযথাই ভয় পাচ্ছ গিন্নি। এমন কত রাত তো পেরিয়ে গেছি, এই রাতটাও কেটে যাবে। তুমি যদি বিশ্বাস করো কিছুই হবে না, তাহলে থাকো। কিন্তু আমি আমার সন্তানের মুখের কথা ভেবে এখনই বের হচ্ছি। তুমি আসবে কি না সেটা এখন বলো। এই ঝড় জলের রাতে তুমি কোথায় যাবে গিন্নি? বাইরে চারদিকে অন্ধকার, রাস্তা নেই, কাদা পানি, পা ফেলারও জায়গা নেই। যেখানেই যাই না কেন, অন্তত প্রাণে তো বাঁচব। এখানে থাকলে তো নিশ্চিত মৃত্যু। ঘরের সাথে যদি ভেসে যাই, তখন আর কোনো রাস্তা থাকবে? তোমাকে নিয়ে আর কুলাতে পারি না গিন্নি। আর মাত্র কয়েকটা ঘণ্টা। ভোর হলেই তো সব ঠিক হয়ে যাবে। তোমার এই ভোর হলে সব ঠিক হবে কথাতেই তো সব শেষ হয়ে যাবে একদিন। তুমি থাকো, আমি আর অপেক্ষা করব না। আচ্ছা আচ্ছা, চলো বের হই আমরা। দেরি করলে আর সময় থাকবে না। তোমার কথাই ঠিক ছিল। তুমি থামো, আমি এক্ষুনি বের হই। জিনিসপত্র নিতে বলো। ঘরের মধ্যে তো কাদা আর পানি ভরা। কোনটা রেখে কোনটা নেব বলো? এই সময় এসব বলো না তো। কিছু দরকারি কাগজপত্র, একটু চাল ডাল আর ননি ওষুধটা অন্তত নিয়ে নিও। ঠিক আছে, চলো, যা আছে তাই নিয়েই বের হই। আগে ননিকে ডাকো, ও এখনো ঘুমে অজ্ঞান। এই যে, তুমি আবার নদীর পাড়ে ঘর তুলছ, এতে কি লাভ হবে বলো তো? গতবারও তো ভেঙে গেল। লাভ ক্ষতির হিসাব করার মতো সময় এখন নেই। আমাদের আর কোথাও জায়গা নেই, তাই বাধ্য হয়ে এখানেই তুলছে। কিন্তু যদি আবার নদী ভেঙে নিয়ে যায়, তখন আমরা কোথায় যাব? তখন যা হবে দেখা যাবে। আপাতত মাথা গোজার ঠাঁই দরকার, তাই আগে এটুকুই করছি। তবুও তো বলি, যদি কারো কাছে গিয়ে একটু সাহায্য চাইতে পারতে, তাহলে হয়তো অন্য জায়গায় কিছু একটা ব্যবস্থা করা যেত। গিন্নি, সবাই কি সাহায্য করে? আগেরবার জমিদার বাবুর কাছে গিয়েছিলাম, উনি তো ফিরিয়ে দিলেন। হায় হায়, তাহলে তো সত্যিই আমাদের কপাল পোড়া। কি ভাগ্য নিয়ে জন্মেছিলাম কে জানে। আহা, কপালের কথা বাদ দাও। এসো, হাত লাগাও। ঝড় বৃষ্টি নামার আগে ঘরটা শেষ করি, নইলে আজ রাতেও খোলা আকাশের নিচে কাটাতে হবে। একদিনের জন্য ঝড় বৃষ্টি থেমে কি হবে? কাল আবার সেই পুরনো অবস্থা, ভিজে কাঁপতে কাঁপতে দিন কাটাতে হবে। আহা, তুমি তো একটাও আমার কথা শোনো না। খেপি, তুই একবার এসে আমাকে সাহায্য কর তো। হ্যাঁ বাবা, বলো কি করতে হবে? আমি এখনই করে দিচ্ছি। যেমন বাপ তেমনি মেয়ে, দুজনের একটাও কাজের না। দেখো না বাবা, মা আবার রেগে যাচ্ছে। এসব কথা শুনলে আমার খুব কষ্ট হয় বাবা। আমি তো তোমাকে কতবার বলেছি, খেপির সামনে এমন কথা বলো না। উফ, বাপ মেয়ের এসব আধিক্যতা আর সহ্য হয় না। যত সব। আর মাত্র কয়েকটা দিন কষ্ট করো। বর্ষা শেষ হলেই আমি একটা ভালো ব্যবস্থা করব। তুমি তো প্রতি বছরই এই কথা বলো, কিন্তু ফল কই? কিছুই তো হয় না। না, এবার আলাদা হবে। এবার অবশ্যই কিছু একটা করব। তুমি শুধু বিশ্বাস রাখো।
আরে নন্টু, কি রে, আজ সকাল সকাল আমার বাড়ির পেছনে বড় মাছ ধরেছিস? না গো বাবু, মাছ ধরার শক্তি তো দূরের কথা, এখন তো পানিতে পা রাখার সাহসও হারিয়ে ফেলেছি। কেন রে, এমন কি হয়েছে? শরীর খারাপ নাকি? শরীর না বাবু, কপালটাই খারাপ হয়েছে। পরশুর রাতে নদীর ভাঙনে আমার ঘরটা একেবারে নদীতে চলে গেল। ও মা, এমন কথা? তোর ঘর নদীতে তলিয়ে গেছে? হ্যাঁ বাবু, শুধু ঘর না, তার পাশের ছোট্ট যে জমিটুকু ছিল সেটাও আর নেই। গত রাতেই সেটাও গিলে ফেলেছে নদী। আহারে নপুরে, তোর কপালে তো সত্যিই বড় কষ্ট লেখা ছিল। এখন কি করবি? এই জন্যই এসেছি বাবু, যদি আপনার জমিতে একটু কোনা পেতাম মাথা গোজার, আপনি চাইলে একটা চালের ঠাঁই দিয়ে দেন বাবু। বউ বাচ্চা নিয়ে পথে পথে থাকতে আর কষ্ট হচ্ছে। আমার জমিতে তোকে থাকতে দেব? এটা তো কখনোই সম্ভব না নন্টু। কেন বাবু, আমি তো চিরকাল থাকতে চাই না, কয়েকটা দিন একটু মাথা গোজার ঠাঁই চাই। ঘর বাঁধতে না পারলে বউ বাচ্চা নিয়ে রাস্তায় মরতে হবে। ওসব আবেগের কথা শোনার মতো সময় নেই আমার। তোদের আমি চিনি, একবার বসবাস শুরু করলে আর উঠার নাম করবি না, তখন বললেও শুনবি না। বাবু, আমি কি এমন মানুষ? আমি তো তোমার কাছেই বড় হয়েছি, এতদিনের পরিচয় ভুলে গেলে? পরিচয় থাকলেই তো সব হয় না ননলি। তোরা তো মাছ ধরে খাস, মাছ ধরেই কি ঘর বানানো যায়, জমি কেনা যায়? মাছ ধরা কি কোনো অন্যায় বাবু? ওটাই তো আমাদের পেটের রুটি। হ্যাঁ, কষ্ট করে খাই, কিন্তু কারো ধার করিনি। এইসব কথায় আমি রাজি হব না। টাকা না থাকলে জমি থাকবে না, আর আমি তোদের জন্য ঝুঁকি নিতে পারব না। বাবু, একটু সামান্য একটু জায়গা। না মানে না, একদম সময় নষ্ট করিস না। এখনই এখান থেকে চলে যা, বেশি বাড়াবাড়ি করলে লোক ডেকে বার করে দেব। কিয়ে দাদা, কোথায় ছিলে এতক্ষণ? ভাবলাম বুঝি বড়সড় মাছ তুলে এনেছ। মাছ? না রে ভাই, কপালে মাছ নেই, ঘরে তো ভাত জোটে না। তাহলে হঠাৎ জমিদার বাবুর বাড়িতে গেলে কেন? কি হয়েছিল? চলেই গিয়েছিলাম একটু আশ্রয়ের আশায়। ভাবলাম উনি শিক্ষিত মানুষ, অন্তত বিপদের সময় পাশে দাঁড়াবেন। তাহলে কি ঘরটা পুরোপুরি? হ্যাঁ ভাই, গত পরশু নদীটা সব কিছু গিলে নিল। ঘর, উঠান, গাছ সব কিছু হারালাম। তাই গিয়ে বললাম একটু জায়গা দেন মাথা গোজার, কিন্তু জমিদার বাবু শুনেও ফিরিয়ে দিলেন, তাই না? হ্যাঁ, বললেন আমার জমি কি এত সস্তায় দেব নাকি? মনে হলো যেন নিজের সম্মানটাই ছিঁড়ে গেল। তুমি তো জানো দাদা, জমিদার বাবুর মন নেই, আছে শুধু হিসাব। মানুষের দুঃখে ওনার কিছুই যায় আসে না। জানি রে ভাই, কিন্তু গরিবের আর ভরসা কোথায় বলো? শেষ আশাটুকুও যদি এভাবে হারিয়ে যায়, তাহলে কি নিয়ে বাঁচব? দাদা, ইচ্ছা থাকলেও তো কিছু করতে পারছি না, নিজেরও তো মাথা গোজার ঠাঁই নেই। জানি রে ভাই, জানি তোর পরিস্থিতি আমার চেয়ে ভালো না, তাই তো তোকে জমির জন্য কিছু বলিনি। তবু ভেঙে পড়ো না দাদা, একটা না একটা পথ ঠিক বের হবে। পথের দিকেই তো তাকিয়ে আছি ভাই, কিন্তু এখন তো ঘর নেই, ঠিকানাও নেই। এই ঝড় বৃষ্টির রাতটা কোথায় কাটবে তাও জানি না। আগে দিন দুটো কাটাও কোনোভাবে, তারপর নদীতে মাছ ধরতে যেও। কিছু রোজগার হলে থাকার একটা ব্যবস্থা হবে। মাছ ধরেই তো চলতাম, কিন্তু এখন তো নিজের জন্যই একটা কোনা নেই। পেটের খাবার জোটাতে গিয়ে মাথার আশ্রয় হারালাম। এবার কিন্তু নদীতে অনেক মাছ উঠছে, বর্ষাটা কাজে লাগাও দাদা, দেখবে কপাল ফিরবে। হ্যাঁ ভাই, চেষ্টা করব। শুধু একটু মাথা গোজার ঠাঁই হলেই দিনরাত পরিশ্রম করব। ঘর দিতে পারলাম না, এই কষ্টটাই খাচ্ছে আমাকে। তবে অন্য কোনো সাহায্যের দরকার হলে এক ডাকে হাজির হব। তুই আমার ভাই, এটা জানলেই শান্তি পাই। যখন দরকার হবে ডাক দেব ঠিকই। ঠিক আছে দাদা, তাহলে আমি এখন যাই, সাবধানে থাকিস। কি গো, কি খবর? কোনো ব্যবস্থা হলো নাকি? না গো, জমিদার বাবু রাজি হলেন না, উল্টো আজকে মাছ ধরি বলে তাচ্ছিল্য করলেন। আমি তো আগেই বলেছিলাম, যেও না, অপমান ছাড়া কিছুই পাবে না। কিন্তু তুমি তো কিছুই শোনো না আমার কথা। কি করব বলো, চেষ্টা না করলে কি আর হবে? কোথায় থাকব আমরা? এখন যে কি করব, কোথায় যাব, মাথায় কাজ করছে না। বাবা, একটা কথা বলি, আমরা যদি নিজেরা ভেলা বা নৌকা বানিয়ে নদীতে থাকতে শুরু করি, তাহলে তো আর নদীর ভাঙনে ঘর হারাতে হবে না। আরে, এ তো দারুণ বুদ্ধি।
আগে কেন মাথায় এলো না আমার? ঠিক বলেছ, মানুষের কাছে হাত পাতার চেয়ে নিজের ভেলায় থাকাই ভালো। তাতে নদীও আমাদের কিছু করতে পারবে না। কিন্তু নৌকা বানানোর মতো সময় তো হাতে নেই, আর কাঠধরিও এখন কোথায় পাব? তাহলে নৌকা না হোক, আমরা বড়সড় একটা ভেলা বানাতে পারি। কিন্তু ভেলায় থাকলে তো বৃষ্টিতে ভিজে যাব। আরে বোকা, ভেলার উপর কলাপাতা দিয়ে যদি ছাউনি বানাই, তাহলে বৃষ্টির জল ঢুকতে পারবে না। তাই তো, তাহলে তো দারুণ হবে। চলো, আর দেরি না করে কাজ শুরু করি। দেখো তো, আমাদের মেয়েটা কত বড় হয়ে গেছে, এখন কত বুদ্ধি দিতে পারে। বেঁচে থাক মা, তুই অনেক বড় হ, অনেক স্বপ্ন পূরণ কর। আরে নন্টু, এই ভর দুপুরে হঠাৎ আমার বাড়িতে কিছু দরকার নাকি রে? কি গো দাদি, তুমি কি অসুস্থ? তোমাকে দেখে তো একেবারে শক্তিহীন লাগছে। আর কইস না, এই ঝড় বৃষ্টি আর ভিজে যাওয়ার কারণে একটু জ্বর এসে গেছে, তবে সেরে যাবে। না গো, অবহেলা করো না, আজই কোনো ডাক্তারকে দেখিয়ে নাও। আচ্ছা আচ্ছা, যাব, কিন্তু তুই হঠাৎ এলি কেন বলতো? দাদি, গত পরশু নদীর ভাঙনে আমার সব বাড়িঘর তলিয়ে গেল। হায় রে, আমি তো কিছুই জানতাম না। তা এখন তুই করবি কি? জমিদারবাবুর কাছে গিয়েছিলাম, কিন্তু উনি কোনো সাহায্য করতে পারলেন না। আমার ঘরের অবস্থাও খুব খারাপ। ঘরের ভেতর তোমাদের থাকার মতো জায়গা নেই বাবা। আশ্রয় চাই না গো দাদি, শুধু একটু সাহায্য করো, তাহলেই চলবে। বল রে, কি সাহায্যে লাগবে তোর? যদি আমার হাতে থাকে অবশ্যই দেব। আমার কয়েকটা কলা গাছ আর বাঁশ দরকার, এগুলো দিয়ে একটা বড় ভেলা বানাবো, তাতেই বাঁচতে পারব। কলা গাছ আর বাঁশ লাগবে নাকি? আচ্ছা নে গে, কিন্তু হঠাৎ কলা গাছ দিয়ে করবি কি? ভাবছি কলা গাছ আর বাঁশ দিয়ে একটা বড়সড় ভেলা বানাবো। যদি নদী ভাঙন বাড়ে, তাহলে ভেলায় চেপে সবাইকে নিরাপদে নিয়ে যেতে পারব। বাহ রে, এটা তো একদম ঠিক কাজ করছিস। আমার বাগানে যত কলা গাছ আর বাঁশ আছে, তোর যত দরকার নিয়ে যা। না না, অযথা বেশি নেব না, যতটুকু প্রয়োজন ঠিক ততটাই কাটব, বাকিগুলো তোরই থাকবে। ঠিক আছে রে, তবে নদীর কাছে কাজ করবি সাবধানে। এই নদী কিন্তু এখন খুব খারাপ মেজাজে আছে। হ্যাঁ, আমিও তাই ভাবছি। এই ভাঙনে তোমাদের বাড়ি ঘরও ডুবে যেতে পারে। তোমরা সবাই আগে থেকেই প্রস্তুত থাকো, যেন কিছু হলে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারো। দেখেছ গিন্নি, আমাদের মেয়ের বুদ্ধিতেই আজ আমরা বাঁচলাম। কতটা দুশ্চিন্তায় ছিলাম তোমাকে বলে বোঝাতে পারব না। আমিও কি কম ভয় পেয়েছি নাকি? ভেবেছিলাম এ যাত্রায় আর আমাদের রক্ষা নেই। যাক, অবশেষে চিন্তার অবসান হল। থাকার জন্য পেলাম একটা নিরাপদ জায়গা, যদিও সেটা পানির উপর ভাসছে। বাবা, মাটির ঘরের চেয়ে পানির ঘর অনেক মজার। দেখো না কেমন দুলছে। আরে বেশি দুলিস না, নইলে হঠাৎ ছিটকে পড়ে যাবি। থাক গিন্নি, মেয়েটাকে একটু আনন্দ করতে দাও। এই কদিন তো সবাই শুধু ভয়েই ছিল। কিন্তু আকাশের অবস্থা মোটেই ভালো নয়। আমার মনে হচ্ছে আজ পুরো গ্রামটাই পানির তলায় চলে যাবে। আমারও তাই মনে হচ্ছে। ভাবছি দাদির অবস্থা কি হবে। তুমি কি দাদিমাকে আমাদের এখানে আসতে বলেনি? বলেছি তো, কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে ও আসতে পারবে কিনা কে জানে। তুমি চিন্তা করো না, যদি দেখি অবস্থা খারাপের দিকে যাচ্ছে, তাহলে আমরাই গিয়ে দাদিমাকে নিয়ে আসব। কে জানে বাকিদের অবস্থা কেমন হবে। আমার তো মনে হচ্ছে জমিদার বাবু এবার রক্ষা পাবে না। ওই জমিদার বাবুকে নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। ও যদি ডুবে যায়, তাতে কারো কিছু আসে যায় না। গিন্নি, এভাবে বলতে নেই। তাহলে কি বলবো? লোকটা এতটাই নিষ্ঠুর যে মানুষ বিপদে পড়লে সাহায্যের বদলে পিঠ দেখায়। আচ্ছা থাক, ওসব ছেড়ে দাও। যদি জমিদারবাবু সত্যিই বিপদে পড়ে, আমরাও না হয় তাকে সাহায্য করব। তুমি যা বলো বলো, আমি জমিদার বাবুকে সাহায্য করতে পারবো না। তুমি চাও তো একা করো। কি হলো জমিদারবাবু, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? আপনাকে চিন্তিত লাগছে। আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি রে, কিন্তু আমার মনটা একদম ভেঙে গেছে। ঘরবাড়ি, আঙিনা সব নদীর গর্ভে চলে গেছে। আহা, কি আর করার। এবার তো গ্রামের অর্ধেক মানুষেরই একই অবস্থা হয়েছে। কেউ ঘর হারিয়েছে, কেউ জমি, কেউ আবার সবকিছুই। আমারও তাই হল রে। পৈতৃক ভিটে,
কত বছরের চাষের জমি, বাগান, সব চোখের সামনে নদী গিলে খেল, কিছুই রইল না। প্রকৃতিকে তো আটকানো যায় না। বন্যা যখন আসে সে কাউকে ছেড়ে কথা বলে না। তার যা নেবার সে নিয়ে নেয় নির্দয়ভাবে। কিন্তু এখন আমি কোথায় যাব? মাথা গোজার ঠাঁই নেই, সংসারের খরচ জোটানোর উপায় নেই। মনে হচ্ছে নদীর স্রোত শুধু আমার জমি নয়, আমার ভবিষ্যৎটাও ভাসিয়ে নিয়ে গেল। এখন তো সব শুনে বুঝতেই পারছেন নন্টুর তখন কেমন অবস্থা হয়েছিল। সে ছিল একদম অসহায়, চোখে জল, মুখে একটাই কথা, আমাকে বাঁচান। এখন সব বুঝতে পারছি। মনে হচ্ছে বুকের ভেতরটা কেউ পুড়িয়ে দিচ্ছে। নন্টুর সঙ্গে আমি যে অন্যায় করেছি তার জন্য আমার নিজের কাছেই লজ্জা লাগছে। বাবু, মনে রাখবেন, মানুষকে কষ্ট দিয়ে কোনোদিনও শান্তি মেলে না। ক্ষমতা থাকলে মানুষের পাশে দাঁড়ান, সাহায্যের হাত বাড়িয়ে দিন। কাল যদি নিজের বিপদে পড়েন তখন সেই মানুষই আপনার পাশে দাঁড়াবে। এতদিন আমি ছিলাম ক্ষমতার নেশায় অন্ধ, তাই নন্টুর কষ্ট আমি বুঝিনি, কিন্তু আজ বিপদের সময় বুঝতে পারছি। আর ছাড়ুন তো লোকের কথা, এখন সবাই বেঁচে থাকার পথ খুঁজছে। দেখুন না, চারপাশে কত মানুষ ভেলা বানাতে শুরু করেছে। তুমিও কি তাহলে ভেলা বানানোর পরিকল্পনা করছো? হ্যাঁ, আর উপায় আছে নাকি? ঘরবাড়ি সব তলিয়ে গেছে। নদীর জলে ভেসে থাকতে হলে ভেলাই ভরসা। ঠিক বলেছ। তাহলে আর দেরি কেন? ভেলা বানানোই ঠিক হবে। আমি কিছু শ্রমিক আর কাঠের ব্যবস্থা করছি, তুমিও সঙ্গে থেকো। অবশ্যই। আর যদি অতিরিক্ত দড়ি, বাঁশ বা কাঠের প্রয়োজন হয় আমাকেই বলবেন, আমি যতটুকু পারি সাহায্য করব। খুব ভালো, তাহলে আজ থেকেই শুরু করি। রাত নামার আগে অন্তত একটা ভেলার কাঠামো দাঁড় করাতে হবে। ঠিক বলছেন, চলুন এখনই হাত লাগাই। কেমন লাগছে জমিদার বাবু, নদীর মাঝখানে ভেলায় বসে থাকতে? বুক কাঁপছে রে। রাতে নদীতে থাকাটা খুব ভয়ঙ্কর মনে হচ্ছে। কে জানে কি বিপদ আসবে। ভয় পাবেন না, নদী কিন্তু মানুষের মন বোঝে। শান্ত মনে থাকলে নদীও শান্ত থাকে। কিন্তু আমার সেই পাকা বাড়িটা এক মুহূর্তে ভেঙে গেল। সারা জীবন যেটাকে আঁকড়ে ধরেছিলাম, এখন এই নৌকাতেই রাত কাটাতে হচ্ছে। এখন বুঝতে পারছেন তো নিজের ঘরবাড়ি হারালে কেমন লাগে? হ্যাঁ, বুঝেছি। তোমার প্রতি আমি অনেক অন্যায় করেছিলাম, আজ তারই ফল ভোগ করছি। আমাকে ক্ষমা করো ভাই। ক্ষমা চাওয়ার দরকার নেই, শুধু আপনার ভুল বুঝে মানুষের পাশে দাঁড়ালেই সব ঠিক হয়ে যাবে। এতদিন আমি যেন নিজের অহংকারে অন্ধ ছিলাম, কারো দুঃখ কষ্ট চোখে পড়লেও দেখতাম না। আজ বুঝতে পারছি মানুষের ব্যথা কত গভীর হতে পারে। ভুল বুঝতে পারাটাই প্রথম ধাপ। এখন যদি আপনি সত্যিই মানুষের পাশে থাকেন তবে আপনার অতীত ভুলে যাবে সবাই। এসব নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। এই ঝড় বন্যা কেটে গেলে আমরা কিভাবে বেঁচে থাকব সে কথাই ভাবা জরুরি। দেখো, আমার যতটুকু জমি আছে আর বর্ষা শেষে যা বাকি থাকবে তাতেই তোমরা চাইলে ছোট ছোট ঘর বানিয়ে থাকতে পারো, অন্তত মাথার উপর ছাদ থাকবে। কিন্তু জমিদার মশাই, আপনার জমিতে আমরা কিভাবে থাকব? কোনো নিয়ম কানুন আছে কি? নিয়মের দরকার নেই, যেভাবে থাকা যায় সেভাবেই থেকো। যতদিন চাইবে থেকো, আমি কোনো ভাড়া বা শর্ত চাইব না। শুধু তোমরা যেন শান্তিতে বাঁচতে পারো, এই আমার কামনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। হায় রে, কদিন ধরে থামাথামি নেই বৃষ্টির। ঘরে দুটো চালও নেই যে ভাত রাঁধব। এভাবে চলতে থাকলে তো বন্যা এসে সব ভাসিয়ে নিয়ে যাবে। হয়েছেটা গিন্নি, এত চিন্তা কিসের? এই যে বৃষ্টি শুরু হয়েছে আর থামার নাম নেই। তুমি বলো তো, এই বৃষ্টিতে তুমি মাছ ধরতে যাবে কিভাবে? মাছ না পেলে সংসার চলবে কিভাবে বলো? ঘরে তো এক চিমটে চালও নেই। আমি তো ভাবতেই পারছি না কি করব। যদি এভাবে বৃষ্টি পড়তেই থাকে তাহলে তো সত্যিই না খেয়ে মরতে হবে আমাদের। গতকাল বিল থেকে দুটো কলমি লতা এনেছিলাম, অর্ধেক রান্না করেছিলাম, বাকি আজকের জন্য রেখেছি। কিন্তু ভাত রান্না করব কিসে? চাল যে একদমই নেই। দেখো তো আশেপাশে কারো কাছে একটু চাল মেলে কিনা। আকাশ এখনও অন্ধকার,
কিন্তু বৃষ্টি শুরু হয়নি। এই ফাঁকে আমি নদীতে গিয়ে জাল ফেলে আসি, যদি কটা মাছ পাই। কাকেই বা বলবো, সবারই তো একই অবস্থা। বৃষ্টির তোড়েই কেউ ঘর থেকে বের হতে পারেনি কয়েকদিন ধরে। তাহলে তুমি দুটো গমের আটার রুটি বানাও। আজকের রাতটা রুটি আর কলমিদাটা সেদ্ধ দিয়েই চলুক না। তাই করব। কিন্তু শুনো, যদি বানভাসা জল এসে পড়ে, তখন তো শুকনো খাবার না থাকলে আর চলবে না। কিছু তো মজুত রাখতে হবে। হ্যাঁ, সেটাই ভাবছি। এখনই কিছু না করলে পরে বড় বিপদ হবে। আমাকে জালটা এনে দাও। আকাশ পরিষ্কার থাকতেই নদীতে গিয়ে দেখি কিছু মাছ পাওয়া যায় কিনা। শুকনো মুড়ি আছে ঘরে, দুটো মুখে দাও। পরে নদীর ধারে খিদে পেলে কষ্ট পাবে। না, এখন কিছু খেতে মন চাইছে না। যদি কটা ভালো মাছ পাই, তাহলে বিক্রি করে চাল, ডাল আর কচুপাতা কিছু কিনে আনা যাবে। রান্নাঘরের পেছনে এক কোণে ব্যাগে জাল রাখা আছে, সঙ্গে মাছ রাখার পাত্রটাও নিয়ে নিও। আচ্ছা, দিচ্ছি তাহলে। আমি এখনই বেরোলাম। সাবধানে যেও গো, নদীর পানি কিন্তু অনেক বেড়ে গেছে। ঠিক আছে গিন্নি। হায় রে, জমিতে আবার জল জমেছে। কদিন আগেই ধান কেটেছি। এখন যদি এমন জল জমতেই থাকে, গাছপালা তো সব পচে যাবে। আরে মধু, এমন করে চিৎকার করছিস কেন? কি হয়েছে বল দেখি। দেখো না নিতাইদা, এই কয়েকদিনের টানা বৃষ্টিতে আমার জমিতে হাঁটু জল। আজকেও আকাশ ভরপুর মেঘে ঢেকে আছে। আবার বৃষ্টি নামলে তো জমিটাই ডুবে যাবে। হ্যাঁ রে, আমি নিজের জমিও দেখে এলাম, সেখানেও জল দাঁড়িয়ে গেছে। মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই অবস্থায় কি করব বুঝতে পারছি না। এমনিতেই কদিন ধরে কোনো কাজ নেই, পয়সা নেই। তার উপর যদি ফসলও না বাঁচে, তাহলে তো ঘরে খাবারই উপায় থাকবে না। এখন থেকেই যদি কিছু একটা না ভাবি, তাহলে সামনে অনেক বড় বিপদ অপেক্ষা করছে। আমাদের গরিব চাষাবুষো মানুষের তো সঞ্চয় বলতে কিছুই নেই। যা পাই সবই জমিতে দিয়ে ফেলি, ফসলের আশায়। একদম ঠিক কথা বলেছিস। সারা বছর ফসলের পিছনে খাটুনি, সব যদি জলে ডুবে যায়, তাহলে আর মনটাই থাকবে না চাষে। একটা কথা ভাবছিলাম দাদা, যদি আমরা মিলে পাম্প দিয়ে জমির জলটা বের করি। এই কথাটা আবার বললি? তুই কি পাগল হইলি? এত জল কি এভাবে ফেলা সম্ভব? মাথা গরম হয়ে গেছে রে দাদা। জমির এই দশা দেখে যা মনে হচ্ছে তাই বলে ফেললাম। বিপদের সময় মানুষ অস্বাভাবিক চিন্তা করে ঠিকই, কিন্তু বাস্তবতা ভুলে গেলে চলবে না। তাহলে বলো, আমরা এখন কি করব? এখন তো আকাশের দিকেই তাকিয়ে থাকতে হবে। রোদ উঠলে জল শুকাবে, তখন আবার নতুন করে কিছু। কিন্তু আমার তো এখন আর কিছুই নেই দাদা। নতুন করে বোনার সামর্থ্যও নেই। আর এই আকাশ দেখে মনে হয় না বৃষ্টি থামবে। সেটা পরে দেখা যাবে। এখন চল ঘরে যাই। ঠান্ডা মাথায় ভেবে আবার কিছু একটা করতেই হবে। একটু সুযোগ পেলেই হলো। এই মেয়ে কাদামাটি নিয়ে খেলতে বসে যায়। জামাকাপড় যদি আবার ময়লা করিস, আজ কিন্তু রক্ষা নেই মিথিলা। আমার একটু খেলাধুলো করলেই তোমার এত রাগ ওঠে কেন বলো তো মা? রাগ উঠবে না তো কি? খেলার নাম করে জামাকাপড় সব কাদায় মাখিয়ে আসিস। এই বৃষ্টির সময় কাপড় শোকই কোথায় বলতো? এই কয়দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে মা। বাইরে একবারও যেতে পারিনি, আর কতক্ষণ আমাকে ঘরে আটকে রাখবে? এই মেয়ের দেমাগ দিন দিন বেড়ে যাচ্ছে। বড় হচ্ছিস, অথচ শিখছিস কিছু না। আদব কায়দা সব উধাও। মা, ও মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? এইমাত্র তো গুড়মুড়ি খেয়ে খেলতে গিয়েছিলি, আবার খিদে? সত্যি অভাবে স্বভাব নষ্ট কথাটার মানে এখন বুঝতে পারছি। পেটের খিদে কি অভাব বুঝে মা? আমার তো একটু পরপরই খিদে পায়। যা গুড়মুড়ি ছিল সব একাই সাবার করেছিস। ঘরে তো আর কিছু নেই যে তোকে আবার দিই। খাবার দেখলেই তো হামলে পড়িস। কিন্তু মা, আমার খুব খিদে পেয়েছে, এখন আমায় কি দেবে বলো? রান্নাঘরে পান্তা ভাত আছে তোর বাবার জন্য রাখা, সেখান থেকে একটু খেয়ে নে। বাকিটা বাবার জন্য রেখে দে। পান্তা ভাত কি দিয়ে খাবো মা? কোনো তরকারি আছে? না রে মা, কিছু নেই। পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ডলে খা। দুপুরে কচু ঘন্ট করব। পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাত খেতে ভালো লাগে না মা, তুমি কি একটু অন্য কিছু দিতে পারো? ঘরে তো আর কিছুই নেই রে। এখন পান্তা ভাত খেয়ে নে। দুপুরে গরম ভাত দেব। তোর প্রিয় কচু ঘন্ট করেই দেব। ঠিক আছে মা, তাই দাও তবে। তুই রান্নাঘরে গিয়ে নিজে নিয়ে খেয়ে নে, আমি কচুগুলো কেটে নি। আর সাবধানে চলবি, উঠানে পড়ে যাস না আবার। এই লোকটারে সেই কখন থেকে ডাকছি খেতে আসতে, একবার না শুনলেই যেন চলে।
আর খাবারগুলো ঠান্ডা হয়ে একেবারে জমে গেছে। শুনছ রমেশ, আজ সকালেও না খেয়ে যাবে না কি? আসছি রেনু, একটু খাজনার হিসাব মেলাতে বসেছিলাম। ভাবলাম কাজটা সেরে নিই, তারপর নিশ্চিন্তে খাব। কিন্তু তোমার এই তাগাদা তো শেষ হয় না। কাজটা যখনও শেষ হয় না তখন খাওয়ার সময় কেন বসো এসব নিয়ে? পরে বলবে ঠান্ডা খাবার খেতে পারো না। সব দোষ তো তখন আমার ঘাড়েই যায়। আমি কাজ অসমাপ্ত রেখে উঠতে পারি না, সেটা তুমি জানো। আর টাকা পয়সার হিসাব মিলিয়ে না নিলে শান্তি পাই না। এই যে টাকার চিন্তা করো, মরলে তো এই টাকা নিয়ে কবরে যাবে না। তখন খাবে কে? তাই তো বলি, যতদিন বাঁচি আমার টাকায় আমি উপভোগ করে নেব। কারো সাথে ভাগাভাগির কোনো দরকার নেই। তোমার এই টাকার গন্ধেই তো আমার গা গুলিয়ে ওঠে। কালোবাজারে যে টাকা আসছে সেটা দিয়ে আরাম না হলেই ভালো। আরে আরাম বলেই তো এত কিছুর ব্যবস্থা করতে পারছি। ঘরবাড়ি, শৌখিন জিনিস, সবই তো ওই টাকায় কেনা। গায়ের লোকেদের রক্তচোষা টাকায় কেনা সুখ আমার ভালো লাগে না রমেশ। আমি জানি তুমি কেমনভাবে টাকা কামাও। আমি তো আরাম চাই না, আমি চাই শান্তি। তাহলে যাও না, খুলে ফেলো একটা আশ্রম কিংবা ধর্মশালা। গরিবদের খাওয়াও, গরিবদের জামা দাও। আমি তো আটকাইনি। সত্যি যদি পারতাম করতাম। তোমার পাপের সাথী হয়ে যা পুণ্যহীন জীবন কাটাচ্ছি তার ভার কমানো দরকার। তাহলে বলো না খেতে ডাকলে কেন? শুধু খোটা শোনাতে হলে আমার না এলেই হতো। তোমাকে খেতেই তো ডেকেছি, তবে কথাগুলো না বললেই পারতাম না। আজকাল খাওয়ার সাথে সাথে একটু সত্যও হজম করা দরকার। ননি গো, ও ননি, এদিকে একটু আই তো মা। কি হলো মা, আবার কি হারিয়েছ? আর বলিস না রে, কচুর ডাঁটার ঘণ্ট রান্না করব বলে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখি অর্ধেকই গলে গেছে। এতটুকুতে কিচ্ছু হবে না। তাতে আমার কি, এখন আমায় কি করতে বলছ সেটাই বলো। তুই তো জানিস ঘরের পেছনে কচু গাছ আছে, একটু গিয়ে কটা ডাঁটা তুলে নিয়ে আয়, তাতে দুপুরের রান্না বাঁচে। ও মা, না, ওই কচুগুলো ধরলেই আমার হাত চুলকায়, আমি তোকে আগেই বলেছিলাম। আহা, হাতে একটা প্লাস্টিকের ব্যাগ পেছিয়ে নে, তাহলেই তো কিছু হবে না। দুপুরে তরকারি কম পড়লে তো ঝামেলাই হবে। আমি ঠিক এখনই কচুর ডাটা তুলে আনছি, আমি নিজেই ঘন্ট বানাতে সাহায্য করব। বুলবুলি দিদি, শুনছ? ও দিদি। আরে শিউলি, এসেছিস? এই দেখ, ভাত বসিয়ে দিয়েছি, ডালটা দিচ্ছি এখন। না দিদি, বসতে নয়, এসেছি একটু সাহায্য চাইতে। কি হয়েছে বলতো? মুখটা কেন এত শুকনো? দিদি, ঘরে একরাশ খালি, একটা শাকপাতাও নেই। কাল কচু পাতা তুলে সেদ্ধ করে কোনোরকমে মেয়ে দুটোর পেট ভরিয়েছি। উফ, অবস্থা তো দেখি আমাদের ঘরের চেয়েও খারাপ। আমিও মুন্নিকে বলে দিয়েছি গেছো গাছের নিচ থেকে দুটো কচুর লতি তুলে আনতে। যদি একটু চাল দিতি, আছির মতো, কাল সকালেই এনে দিয়ে যাব। এসব বলিস কেন রে? তুই চাল নিয়ে যা, ওই কোনার হাড়িতে আছে, নিজেই নিয়ে নে। সত্যি দিদি, কৃতজ্ঞ থাকব, কালই ফিরিয়ে দেব। এখন এসব ভাবিস না, আগে তোদের রান্না হোক, ছোটরা খেয়ে থাকুক। ঠাকুরদা এসে খেতে চাইলে কি বলবি? ঠিক বলেছ দিদি, আমি এখনই রান্নায় বসি। ভাগ্য ভালো তুমি শুকনো মুড়ি, চিড়ে আর গুড় নিয়ে উঠেছিলে, না হলে তো আজ না খেয়ে থাকতে হতো আমাদের। হঠাৎ করে যেভাবে বানের জল ঢুকল ঘরে, আমি তো কিছুই বুঝে উঠতে পারিনি। আমি জল বাড়তে দেখি আগেভাগে কিছু দরকারি জিনিস নিয়ে চালার উপর উঠে পড়লাম। এই কলাগাছের ভেলাটা বানিয়েছি আগে থেকেই, যদি একেবারে জল ঢেকে ফেলে তখন সেটাই ভরসা হবে। বাইরে যতক্ষণ না তাকাই মনটা কেমন অস্থির লাগে। চারদিকে শুধু জল আর জল, কোথাও তো শুকনো একটা জায়গাও নেই। ভয় পেও না গিন্নি, আমি আশেপাশে একটু ঘুরে দেখি কার কেমন অবস্থা, কেউ বিপদে আছে কিনা। এই অবস্থায় তুমি আবার বাইরে যাবে? যদি স্রোত চলে আসে, যদি কিছু হয়ে যায়? হারান্দা, গোপাল, সবার বাড়ি তো নিচু জায়গায়, জানি না তারা বেঁচে আছে কিনা। খোঁজ না নিলে মনটা অশান্ত লাগবে। কিন্তু আমি এখানে এখানে কিভাবে থাকব বলো, যদি হঠাৎ জল আরও বেড়ে যায়? দেখো, ভেলাটা তো এখানে বেঁধে রেখেছি, দরকার হলে ভেলায় উঠবে আর জিনিসপত্র সাথে রাখবে। আমি বেশিক্ষণ থাকব না। ভয় লাগছে, তোমাকে ছাড়া আমি কিছু বুঝতে পারব না। ভয় পেও না, বিপদে মানুষ অজানা শক্তি পায়। দেখবে, আমি মোড়লের বাড়ি গিয়েই আবার ফিরে আসব। যদি বড় কোনো মাছ দেখি ধরে নিয়ে আসব।
তাতে অন্তত পেটটা তো চলবে। হায় রে দিনকাল, মানুষ কি না খেয়ে থাকবে কিনা সেই চিন্তা করতে করতে তুমি মাছ ধরার কথা ভাবছ? এমন পরিস্থিতিতে একটুখানি খাবার মানেই বাঁচার আশা। নদীর জল তো ঘরে ঢুকেছে, সাথে বড় মাছও ঢুকতে পারে। একটু চেষ্টা করে দেখি না? ঠিকই বলেছ, এই সময় নদীতে কাতলা, রুই সব ভেসে আসে। যদি একটা বড় মাছ পেতে পারো তবে সবার উপকার হবে। তাই তো ভাবছি। আমি যাচ্ছি, তুমি জল নজরে রেখো, কিছু হলে চেঁচাবে। সাবধানে থেকো, আর ফিরতে যেন দেরি না হয়। ঠিক আছে গিন্নি, তোমার কথায় মাথায় থাকবে। মোড়ল মশাই, আপনি বাড়িতে আছেন তো? দয়া করে একবার নিচে নামুন, আমরা কয়েকজন আপনাকে কিছু বলার জন্য এসেছি। আমি দোতলার উপরে, তোমরা উপরে তাকাও। আমরা সবাই খুব বিপদে পড়েছি বাবু, একটু সাহায্যের আশায় এসেছি আপনার কাছে। বলো, কি চাও? আবার নতুন কিছু চাওয়া পাওয়ার কথা তো? বাবু, যদি আপনার কোষাগার থেকে একটু চাল আটা দিতেন, আমরা কয়েকদিন ধরে খেতে পাচ্ছি না। আমার যে খাদ্যশস্য জমিয়ে রেখেছি সেগুলো আমার নিজের পরিবারের জন্য। এখন দিলে আমার সংসার চলবে কিভাবে? বাবু, আমরা কেউ আর পুরো দিন ঠিকমতো মুখে দানাও তুলতে পারছি না, ঘরে কিছুই নেই। আমার ঘরে চাল নেই, তরকারি নেই, শুকনো মুড়ি চিবিয়ে কোনোমতে বেঁচে আছি। আপনার একটু সাহায্য পেলে আমাদের প্রাণটা বাঁচে বাবু। ঢের ভালো তোদের জন্য, আমি কিছু দিতে পারবো না, নিজেরটা নিজেরাই জোগাড় পাল। ও মা, মা দেখো না, ওই জলের মধ্যে বিশাল একটা মাছ ভেসে উঠেছে। হায় রে, সত্যিই তো, এমন মাছ আমি জীবনেও দেখিনি। আমার তো মনে হচ্ছে এটা নদীর মাছ। ও মা দেখো, বাবা আর সবাইও তো চলে এসেছে। বাবা, বিশাল একটা মাছ ভেসে উঠেছে বানের জলে। কি গো, কোনো সাহায্য মিলল মরলের কাছে? না রে শিউলি, মোড়ল একেবারেই কোনো সাহায্য করতে রাজি হয়নি। এই বিপদের দিনে ঘরের সবকিছু শেষের পথে। এখন কি খাবো সেই চিন্তায় ঘুম আসছে না। সব ফুরিয়ে গেলে তো হাত পা গুটিয়ে বসে থাকা ছাড়া উপায় থাকবে না। কেন হতাশ হচ্ছ গো? ওই মাছটা ধরতে পারলে তো একেবারে পুরো গ্রাম খাবে, আর বিক্রি করলেও অনেক টাকা আসবে। একদম ঠিক বলেছ শিউলি। ওই যে বাবা, দেখো না, আবার উঠেছে মাছটা, কত বড়। আমরাও তো এমন বড় মাছ জীবনে দেখি নাই রে। সবাই প্রস্তুত হও, আমার কাছে একটা জাল আছে, সবাই মিলে চেষ্টা করি ধরতে। তাহলে চলো, মাছটা যেদিকে যাচ্ছে আমরাও তার পেছনে। ওই তো, মাছটা আবার জলের উপর ভেসে উঠেছে। সত্যিই তো, বিশাল মাছ রে বাদা। আমি কখনো এমন মাছ দেখিনি রে। তুমি জাল ফেল, আর আমরা সবাই সাহায্য করি, কোনোভাবে ধরতেই হবে। আমি জাল ফেললাম, দেখো সবাই মিলে টেনে তুলি। দাদা, সাহায্য কর, মাছটা আটকা পড়েছে, কিন্তু এত বড় যে আমি একা পারছি না। আসছি, টেলে তোল। দারুণ, এটা শহরে নিয়ে গেলে অনেক দাম পাবি। না না, এটা বিক্রি করব না। এই মাছ সবাই দেখেছে, ধরেছে, এটা সবার, সবাই ভাগ পাবে। হ্যাঁ, মোড়ল মশাইকেও তার অংশ আমরা দিয়ে আসব। শুনলে মোড়ল মশাই, যারা তোমার কাছে সাহায্য চেয়েও পেল না, তারাই আজ তোমার জন্য মাছের ভাগ রেখে যাচ্ছে। আমি ভুল বুঝেছি। সত্যি, একা ভোগে শান্তি নেই, ত্যাগেই সত্যিকারের আনন্দ। আমার গোদামঘর থেকে চাল, ডাল যা লাগে নিয়ে যাও তোরা। আজকের এই মাছ দিয়ে তো একেবারে উৎসব হবে। তোরা সবাইকে নিয়ে আয়, এই দুঃসময়ে আমরা সবাই আমার দোতলা ঘরে একসাথে থাকব। ঠিক আছে বাবু, আমরা সবাইকে নিয়ে আসছি। মাছটা তোমার বাড়িতে রেখে যাই, সবার জন্য রান্নার আয়োজন এখানেই হবে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখো আমাদের চ্যানেলের নাম কি, ছোটদের কার্টুন। বাংলাতে দেওয়া রয়েছে ছোটদের কার্টুন, এটি হলো চ্যানেলের নাম। আর ইউজার নাম দেওয়া আছে কি, দেখো ছোটদের কার্টুন, এটা ইংলিশতে দেওয়া রয়েছে। তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আবার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করতেছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো এপিসোড নিয়ে। আসি এ পর্যন্তই।